তিন কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়া আমার কুটুম্বের সুখ কি হইবে? কুটুম্বের সুখ না হইল আমি দুঃখিত হইব না মা, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে। বাপ মা মোরা অলক্ষণা কন্যার সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ভাঙায় লইতে চাও? এত বড় শয়তানি! আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। মহেন্দ্রের মা রাজলক্ষ্মী মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর বিবাহ ঠিক করেন, কিন্তু মহেন্দ্র কিছুতেই বিবাহ করিতে চায় না। রাজলক্ষ্মী তখন তার বাপের বাড়ির কোনো এক দুঃসম্পর্কের সঙ্গে বিনোদিনীর বিবাহ দেয়। কিছুদিনের মধ্যে বিনোদিনী বিধবাও হয়। এরপর হঠাৎই একদিন মহেন্দ্র তার কাকি অন্নপূর্ণার কাছে গিয়ে ওনার বোনঝিকে নিয়ে কথা তোলে, যার সাথে মহেন্দ্রের বিবাহ দিতে একসময় ইচ্ছা প্রকাশ করেন কাকি অন্নপূর্ণা, কিন্তু মহেন্দ্র তাতে রাজি হয়নি। কিন্তু এতদিনে মহেন্দ্র সেই বোনঝির কথা তুলেছে তার কারণ তার বন্ধু বিহারীর সঙ্গে বিবাহ দেবার জন্য। আর এই কথাটি মহেন্দ্রের মা রাজলক্ষ্মী জানেন না। এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াই ছিল, কিন্তু অন্নপূর্ণা ভোলেন নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। দিন স্থির হইয়াছে শুনিয়াই মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করলে কেন কাকি? এখনো তো বিহারীকে বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন? এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথাই বলিল। তা শুনলে তো ভাই সব কথা, চলো তো, পছন্দ না হইলে তো তোমার ওপর জোর করিব না। বিহারী তখন কহিল, সে কথা মোটে বলিতে পারি না। কাকের বঞ্চিকে দেখিতে গিয়া পছন্দ হইল না, এ বলা আমার পক্ষে সম্ভব নয়। মহেন্দ্র কহিল, হ্যাঁ তা তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা। নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এরকম ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র কহিল, তাই নাকি? তবে কি করিতে চাও বলো? বিহারী কহিল, কি আর বলবো, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব। দেখিতে চাইবার ভরং না করাই ভালো। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা? না দেখিয়া বিবাহ করিবে সে কিছুতেই হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহের সম্মতি দিতে পারিবে না, এই আমার শপথ রহিল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল, মা, আমার সেই রেশমের জামা আর ওই ঢাকায় ধুতিখানা বাহির করিয়া দাও তো। মা তখন কহিলেন, কেন, কোথায় যাবি? আহা মা, দরকার আছে, তুমি দাও না, আমি পরে বলিব। মহেন্দ্র একটু সাজ না করিয়া পারিল না। পরের জন্য হইল কন্যা তো সে দেখিতে চাইতেছে। আপনি চুলটা একটু ফিরিয়া লইয়া চাদরে কিছু গন্ধ ঢালিয়া দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা হইল শ্যামবাজারের অনুকূল বাবু। নিজের উপার্জিত ধনের দ্বারাই তাহার বাগান সমেত 3 তলা বাড়িটাকে পাড়ার মাথায় ওপর তুলিয়াছেন। দরিদ্র পিতার মৃত্যুর পর প্রীতি মাতৃহীনা এই ভাতুষপুত্রীকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছিলেন, আমার কাছে থাক। তাহাতে সুবিধা ছিল বটে, কিন্তু অনুকূল রাজি হইলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটির বিবাহ ভাবনায় সময় আসিল।
কিন্তু ভাবলেই তো আর কন্যার বিবাহ দেওয়া সম্ভব নয়, একটা খরচারও তো ব্যাপার আছে। ধরিতে গেলে পণের কথা উঠিলেই অনুকূল বলেন, আমার তো নিজেরও মেয়ে আছে, আমি একা আর কত পারিব। এমন করিয়াই দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গজিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিল। তখন চৈত্র মাস, সূর্য তখন অস্ত্র যাইতেছে। দোতলার দক্ষিণ বারান্দায় তাহারা বসিল এবং তাহাদের জন্য রূপার রেকাবিতে ফল মিষ্টান্ন শোভামান এবং রূপার গ্লাসে রয়েছে শীতল জল। মহেন্দ্র বিহারীকে লইয়া অলজ্জিতভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে ঝাড়িতে গাছে গাছে জল দিতেছিল, যার কারণে সিক্ত মৃত্তিকার গন্ধ তাহারা বহন করিতেছিল। আহারের পরই অনুকূলবাবু ভেতরের দিকে চাহিয়া কহিলেন, কই মা চুনি, পান নিয়ে আয় তোরে। কিছুক্ষণ পরই সংকোচের ভাবে পশ্চাতের একটা দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূলবাবুর কাছে আসিয়া দাঁড়াইল। তিনি তখন কহিলেন, লজ্জা কি মা, বাটাখানা ওই ওই ওদের সামনে রাখো গে। বালিকা তখন নত হইয়া কম্পিত হস্তে পানের বাটাখানা অতিথিদের আসন স্পর্শে ভূমিতে রাখিয়া দিল। বারান্দায় পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্তের আভা তখন তাহার লজ্জিত মুখে মণ্ডিত করিয়া গেল। মহেন্দ্র বালিকাটির দিকে তাকাইয়াই রহিল। বালিকা তখনই চলিয়া যাইতেছিল, কিন্তু তাহার জ্যাঠা অনুকূল বাবু কহিলেন, একটু দাঁড়াচুনি। বিহারী বাবু, এইটি হলো আমার ছোট ভাই অপূর্বর কন্যা। সে তো চলিয়া গেছে অনেক দিন, এখন আমি ছাড়া ইহার আর কেহই নাই। মহেন্দ্রের হৃদয়ে তখন দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল, কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিতে পারে না। আত্মীয়রা বলিত এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই অধিক। বালিকাটিকে মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ দিয়া কহিলেন, বলো মা, বলো, লজ্জা কি, তোমার নাম বলো। বালিকা তাহার নতমুখী বলিল, আমার নাম আশালতা। মহেন্দ্রের মনে হইল নামটি বড় করুণ এবং কণ্ঠটিও বড় কোমল। এ হল অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়াই গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র বিহারীকে বলিল, বিহারী, এ মেয়েটিকে তুমি ছাড়িও না। বিহারী কহিল, মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, বোধ হয় অমনি লক্ষ্মী হইবে। তা তোমার স্কন্ধে যে বোঝা চাপাইলাম, এখন আশা করি বোধ হয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না। আজ্ঞে না, বোধ হয় সহ্য করিতে পারিব। তা কাজ কি বাপু এত কষ্ট করিবার তোমার? তোমার বোঝা না হয় আমি নিজে স্কন্ধে তুলিয়া লই, কি বলো? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রের মুখের দিকে চাহিল, কহিল, মহিন্দা, সত্য বলিতেছ? এখনো ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবে? কেননা মেয়েটিকে সর্বদাই তিনি তার কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্র কহিল, তুমি পাগল হইয়াছ? সে হইলে অনেক কাল আগেই হইত। বিহারী অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল। মহেন্দ্র সোজা পথ না ধরিয়া দীর্ঘ পথ ধরিয়া ধীরে ধীরে বাড়ি পৌঁছিয়া গেল। মা তখন লুচি ভাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি তখন তাহার বোনঝির নিকট হইতে ফেরেন নাই। মহেন্দ্র তখন একা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইল। সেদিন শুক্লা সপ্তমীর অর্ধচন্দ্র উঠিয়াছিল, সেই দিকেই সে তাকিয়েছিল। কিছুক্ষণ পর মা যখন খাবার খবর দিলেন, মহেন্দ্র তখন অলস্বরে বলিল, বেশ আছি, এখন আর উঠিতে পারি না,
মা কহিলেন, এখানেই তবে আনিয়ে দি। না মা, আজ আর খাবো না, আমি খাইয়া আসিয়াছি। মা তখন জিজ্ঞাসা করিলেন, কোথায় খাইতে গিয়েছিলি? সে অনেক কথা, পরে বলিব তোমায়। মহেন্দ্রের এমন ব্যবহারে অভিমানী মাতা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতেছিল। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, মা, তবে খাবারখানা এখানেই আনো। মা কহিলেন, ক্ষুধা না থাকে তো দরকার কি? এই লইয়া ছেলেতে মায়েতে কিছুক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসিতে হইল। রাত্রে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না। প্রত্যুষে সে বিহারী বাসিয়া আসিয়া উপস্থিত হইল। কহিল তাহাকে, ভাই, ভাবিয়া দেখিলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার বঞ্চিকে বিবাহ করি। বিহারী কহিল, হ্যাঁ, তা সেজন্য হঠাৎ করে তো কিছু ভাবিবার দরকার ছিল না। তিনি তো ইচ্ছা নানা প্রকারই ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, হ্যাঁ, তাই বলিতেছি। আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইতে পারে। বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহের সহিত বলিল, বেশ কথা, সে তো ভালো কথা। তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না। কিন্তু এই কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসিলেই ভালো হইত। মহেন্দ্র কহিল, একদিন দেরিতে আসিয়া কি এমন ক্ষতি হইল? বিহারীর মনে হইতে লাগিল, আর অধিক কথাবার্তা না হয় কাজটা সম্পূর্ণ হইয়া গেলেই ভালো হয়। মহেন্দ্র মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, বিবাহ করিতে আমি রাজি হইলাম। মা তখন মনে মনে কহিলেন, বুঝিয়াছি, সেদিন মেজবউ কেন হঠাৎই তাহার বোনঝিকে দেখিতে চলিয়া গেল, এবং মহেন্দ্রই কেন বা সাজিয়া বাহির হইল। মনে মনে অসন্তুষ্ট হইয়া তিনি বলিলেন, আচ্ছা, তবে একটা ভালো মেয়ের সন্ধান করিতেছি। মহেন্দ্র তখন উল্লাস হইয়া বলিল, কন্যা তো পাওয়া গেছে মা। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবে না বাছা, তাহা আমি এখনই বলিয়া দিতেছি। মহেন্দ্র কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। তাহার তিন কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়া আমার কুটুম্বের সুখ কি হইবে? কুটুম্বের সুখ না হইলেও আমি দুঃখিত হইব না মা, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে। ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরো কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, বাপ মা মোরা অলক্ষণা কন্যার সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ভাঙায় লইতে চাও? এত বড় শয়তানি! অন্নপূর্ণা কাঁদিয়া কহিলেন, না না, মহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমি জানিও না। মহেন্দ্রের মা কিছুমাত্র সে কথা বিশ্বাস করিল না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকাইয়া কহিলেন, তোমার সঙ্গেই তো সব ঠিক হইয়াছিল, আবার কেন উল্টাইয়া দিলে বাবা? আবার তোমাকেই মত দিতে হইবে? তুমি উদ্ধার না করলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিল, কাকিমা, সে কথা আমার বলা বাহুল্য। তোমার বোনঝি যখন, তখন আমার অমতের কোনো কথাই নাই। কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা তখনই কহিলেন, না বাছা, না না, মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতে বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্য কথা বলিতেছি, তোমার সঙ্গে বিবাহ হইলেই আমি সবচেয়ে নিশ্চিন্ত হই। মহিনের সঙ্গে সম্বন্ধে আমার মত নাই। বিহারী কহিল, তা বেশ তো কাকি, তোমার যদি মত না থাকে তা হইলে কোনো কথাই নাই। এই বলিয়া বিহারী রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিল, মা, কাকির বোনঝির সঙ্গে আমার বিবাহ স্থির হইয়াছে। আত্মীয় স্ত্রীলোক কেহ কাছে নাই বলিয়াই
নিজের লজ্জার মাথা খাইয়া নিজে খবরটা দিতে আসিলাম। রাজলক্ষ্মী বলিল, বলিস কি বিহারী, বড় খুশি হইলাম। মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত। এমন মেয়ে কিছুতেই হাতছাড়া করিস নে। বিহারী বলিল, হাতছাড়া কেন হইবে? মহিনদাই তো নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়েছেন। এত কিছুর পরে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইল। সে মা কাকির ওপর রাগ করিয়া দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। তখন রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন। কহিলেন, মেজবউ, ও মেজবউ, আমার ছেলেকে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল? তুমি তাহাকে রক্ষা করো। আচ্ছা দিদি, আচ্ছা, তুমি একটু ধৈর্য ধরিয়া থাকো। 2 দিন বাদেই তাহার রাগ পড়িয়া যাইবে, আর সে ফিরিয়াও আসিবে। না মেজবউ, তুমি তাহাকে জানো না। সে যাহা চাই না পাইলে এমনই করিবে। তোমার বঞ্চির সঙ্গে যেমন করিয়া হোক তাহার। না দিদি, তা কি করিয়া হয়? বিহারীর সঙ্গে যে এক প্রকার সকল কথাই হইয়া গিয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, সে আর ভাঙ্গিতে কতক্ষণ? এই বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রে দেখিয়া দিতেছি। এই কন্যাটি ছাড়িয়া দিতে হইবে যে, এ তোমার যোগ্য নয়। বিহারী তখন কহিল, না মা, তা তো এখন সম্ভব নয়। সমস্ত ঠিক হইয়া গিয়াছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণার কাছে গিয়া কহিলেন, আমার মাথা খাও মেজবউ, তোমার পায়ে ধরে। তুমি বিহারীকে বলিলেই সব ঠিক হইবে। অন্নপূর্ণা তখন বিহারীকে কহিলেন, বাবা বিহারী, তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো? আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো জানিতেই। বিহারী তখন কহিল, বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারও সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিও না। এই বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষু জলে ভরিয়া উঠিল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন। বারংবার মনকে বুঝাইলেন, যাহা হইল তাহা ভালোই হইল। এরপর নানা ঘাত প্রতিঘাতের পরই বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া চলিল, সানাই মধুর হইয়া বাজিল। মিষ্টান্নে মিষ্টির ভাগ লেশমাত্র কম পড়িল না। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি কি বাবা, এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়ি গিয়াই থাকুক। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন মা? এবারে যে তোমার এক্সামিন আছে বাবা, পড়াশোনার ব্যাঘাত হইতে পারে। কেন মা, আমি কি ছেলে মানুষ? নিজের ভালো মন্দ কিছু বুঝি নে? তা হোক না বাপু, আর 1 বৎসর বই তো কম নয়। মহেন্দ্র কহিল, না মা, বইয়ের বাপ মা যদি কেউ থাকিতেন তাহলেও ভাবিয়া দেখিতাম, কিন্তু উহার জ্যাঠার বাড়িতে আমি উহাকে পাঠাইব কেমন করিয়া? আমি তা পারিব না। রাজলক্ষ্মী তখন বলিল, ওরে বাপরে, উনি যেন কর্তা, শাশুড়ি কেহ নয়। কাল বিয়ে করিয়া আজ এত দরদ। কর্তারা তো আমাদেরও এতদিন বিবাহ করিয়াছেন, কিন্তু এমন বেহায়াপনা তো কখনো ছিলেন না। মহেন্দ্র খুব জোরের সহিত কহিল, কিছু ভাবিও না মা, এক্সামিনের কোনো ক্ষতি হইবে না। এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।